গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ভারতবর্ষে যে 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে। ফার্স্ট আমরা দেখব যে বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে আমরা কি বুঝি, তারপরে দেখব আমরা এই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের ভারতবর্ষের কোন কোন স্টেটে রয়েছে সেইগুলো। ফার্স্ট আমরা দেখি বায়োস্ফিয়ার বলতে আমরা কি বুঝি। বায়োস্ফিয়ার কথাটার মানে হচ্ছে জীবমণ্ডল, অর্থাৎ যেখানেই জীবের বসবাস রয়েছে সেটাই হচ্ছে কি জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। আমরা জানি তিনটে জায়গা এমন রয়েছে যেখানে কি জীবের অস্তিত্ব রয়েছে। এক নম্বরে হচ্ছে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল, 2 নম্বরে হচ্ছে হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল, আর 3 নম্বরে হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এই তিনটিকে আমরা একসঙ্গে কি বলি বায়োস্ফিয়ার, কারণ এই তিনটেই শুধুমাত্র কি জীবের অস্তিত্ব রয়েছে। দিন যত যাচ্ছে তত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, মানুষ অবাধে গাছপালা কেটেই চলছে, যার কারণে কি হচ্ছে আমাদের যে এই বায়োস্ফিয়ার রয়েছে সেগুলো কি হচ্ছে ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আর এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য 1971 সালে ইউনেস্কো কি করে একটা নতুন প্রোগ্রাম চালু করে। সেই প্রোগ্রামটার নাম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামে সর্বপ্রথম কি হয় বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা দেওয়া হয়। যে বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে আমরা কি বুঝি। আগে দেখলাম বায়োস্ফিয়ার কাকে বলে, এবার দেখবো আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে আমরা কি বুঝি সেটা। বায়োস্ফিয়ার রিজার্ভ হলো বিস্তীর্ণ সংরক্ষিত এলাকা। বললাম, মনে করো এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটা পুরোটাই কি বিস্তীর্ণ সংরক্ষিত এলাকা, যেখানে বিভিন্ন উদ্ভিদ প্রাণী এমনকি সেখানে বসবাসকারী যে আদিবাসীগুলো রয়েছে সেগুলোকেও সংরক্ষণ করা হয়ে থাকে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম সর্বপ্রথম কি দেয় বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা দেয়। সেখানে কি বলা হয় যে বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে একটা বিস্তীর্ণ সংরক্ষিত এলাকা, যেখানে বিভিন্ন উদ্ভিদ প্রাণী এমনকি সেখানে বসবাসকারী যে আদিবাসীগুলো রয়েছে সেগুলোকে কি করা হয় সংরক্ষণ করা হয়ে থাকে। সেটা হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে তিনটে কি রয়েছে জোন রয়েছে। এক নম্বরে যেটা ভিতরে একদম মিডিলের যেটা তার নাম হচ্ছে কোর জোন। তারপরে যেটা রেড কালার রয়েছে কোর জোনের চারধারে তার নাম হচ্ছে বাফার জোন। এরপরে যেটা আমরা দেখি একদম পুরো আউটার সাইড যেটা সেটা হচ্ছে কি ট্রানজিশন জোন। এই তিনটের মধ্যে সবচেয়ে সংরক্ষিত এলাকা হচ্ছে কোনটা এই কোর জোন। আর এখানে মানুষের সব ধরনের ক্রিয়াকলাপ বা হিউম্যান অ্যাক্টিভিটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যার কারণে আমরা দেখতে পাই যে আমাদের 18টা যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে তার সবকটার যে কোর জোন রয়েছে সেই কোর জোনে আমাদের ন্যাশনাল পার্কগুলো রয়েছে। ন্যাশনাল পার্কগুলো কোথায় একদম বায়োস্ফিয়ারের কোর জোনটায়, কারণ এই তিনটের মধ্যে বায়োস্ফিয়ার, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর ন্যাশনাল পার্ক এই তিনটের মধ্যে সবচেয়ে সংরক্ষিত এলাকা বা প্রোটেক্টেড এলাকা কোনটা সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। যার কারণে আমরা দেখতে পাই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে এক বা একাধিক কি রয়েছে ন্যাশনাল পার্ক রয়েছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে। কারণ ন্যাশনাল পার্কে সবচেয়ে বেশি বললাম প্রোটেক্টেড এরিয়া, তারপরে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে কি হয় বিশেষ কোনো ধরনের প্রাণীকে আমরা কি করে থাকি সংরক্ষণ করে থাকি। আর বায়োস্ফিয়ার রিজার্ভে কি করা হয় প্রাণী উদ্ভিদ সঙ্গে সঙ্গে সেখানকার যে বসবাসকারী যে আদিবাসীগুলো রয়েছে ট্রাইবাল কমিউনিটি রয়েছে সেগুলোকে কি করা হয়ে থাকে সংরক্ষণ করা হয়ে থাকে। আর এই তিনটের মধ্যে এলাকা হিসেবে যদি আমরা দেখি সবচেয়ে বড় কিন্তু এই বায়োস্ফিয়ার রিজার্ভ। বাফার জোনে কি শর্ত সাপেক্ষ কিছু ক্রিয়াকলাপ অ্যালাউড, আর সবার বাইরে যেটা সেটা হচ্ছে কি ট্রানজিশন জোন। এখানে এই দুটোর তুলনায় অতটা রেস্ট্রিকশন নেই, এখানে মানুষের বসবাস থেকে শুরু করে পশুপালন থেকে শুরু করে সবকিছুই কি এখানে অ্যালাউড রয়েছে। এই যে আমরা কনজার্ভ বা রিজার্ভ করে থাকি এটাকে দুভাগে আমরা ভাগ করে থাকি। কি বললাম কনজারভেশনকে দুভাগে ভাগ করছি।
কিছুটা রয়েছে ইনসিটু, আর কিছুটা রয়েছে এক্সিটু। এই জিনিস দুটো কি? ইনসিটু বলতে আমরা কি বুঝি? যখন কোনো প্রাণী বা উদ্ভিদকে তাদের নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করা হয়, সেটাই হচ্ছে কি ইনসিটু কনজারভেশন। যেমন আমাদের ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটে কিসের উদাহরণ? ইনসিটুর উদাহরণ। কারণ এখানে প্রাণীগুলোকে আমরা বা উদ্ভিদগুলোকে আমরা কি করি? তাদের নিজস্ব পরিবেশে রেখে সংরক্ষণ করি। আর এক্সিটু কি? যখন কোনো প্রাণী বা উদ্ভিদকে তাদের নিজস্ব জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় আমরা কি করি? সংরক্ষণ করি। তাদের নিজস্ব পরিবেশে নয়, অন্য জায়গায় নিয়ে গিয়ে কি করছি? আমরা সংরক্ষণ করছি। সেগুলো হচ্ছে এক্সিটুর উদাহরণ। যেমন আমাদের চিড়িয়াখানা রয়েছে, বোটানিক্যাল গার্ডেন রয়েছে, এগুলো কিসের উদাহরণ? এক্সিটুর উদাহরণ। এই দুটোর মধ্যে যদি আমরা সোজা ভাষায় বোঝার চেষ্টা করি, তাহলে কিভাবে দুটোর মধ্যে পার্থক্য করব? ইনস্টিটিউটে কি হয়, সেখানে আমরা যদি কোনোদিন যাই তাহলে দেখতে পাবো আমরা সেখানে খাঁচার ভিতরে, যেমন আমরা কাঠ সাফারি দেখি, বা আমাদের কি করতে হবে? লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। প্রাণী বা উদ্ভিদ তারা তাদের নিজের পরিবেশেই রয়েছে। আর এক্সিটুতে কি হয়? প্রাণীগুলো খাঁচার ভিতরে, আমরা কি করছি? সেখানে খোলামেলা ঘুরে বেড়াচ্ছি। তাহলে দেখলাম কি, একটা হচ্ছে ইনসিটু আর একটা হচ্ছে এক্সিটু। এবার আমরা দেখব ওয়ার্ল্ডে শুরু হয়েছিল ফার্স্ট 1971 সালে, আর আমাদের ইন্ডিয়ায় শুরু হয় ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম 1986 সালে। 1986 সালে ফার্স্ট আমাদের এখানে কি হয়? বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয় কাকে? নীলগিরিকে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার যদি আমরা দেখি যে আমাদের ভারতবর্ষে কতটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তাহলে আমরা দেখব 1986 থেকে নিয়ে এখন পর্যন্ত মাত্র কতটা রয়েছে? 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। কতটা বললাম? 18টা। এর মধ্যে 12টা এমন রয়েছে যেগুলো কি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম যে রয়েছে ইউনেস্কোর, তার যে লিস্ট রয়েছে সেই লিস্টে কটা জায়গা পেয়েছে? মাত্র 12টা। আর আমাদের ভারতবর্ষে মোট রয়েছে কত? 18টা। এবার আমরা দেখব এই 18টা আমাদের কোন কোন স্টেটে রয়েছে সেইটা। ফার্স্ট আমরা শুরু করছি কোথা থেকে? হিমাচল প্রদেশ থেকে। উপর থেকে শুরু করব, আমরা এরকম করে কি ক্লকওয়াইজ ঘুরবো। ফার্স্ট যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কোথায়? হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে একটা রয়েছে, তার নাম হচ্ছে কোল্ড ডেজার্ট। কোল্ড ডেজার্ট কোথায়? হিমাচল প্রদেশে। যদি আমরা খেয়াল রাখার সুবিধার্থে কি বলতে পারি, যে হিমাচলে হিম রয়েছে, হিম মানে বরফ, যেখানে বরফ পড়বে সেখানে ঠান্ডা বেশি, যার কারণে কোল্ড ডেজার্ট যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের আনসার হবে কোথায়? হিমাচল প্রদেশ। এরপরে আমরা এলাম উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে একটা রয়েছে, তার নাম হচ্ছে নন্দা দেবী। নন্দা দেবী। নন্দা দেবী কিভাবে খেয়াল রাখবো? আমরা জানি উত্তরাখণ্ড দেবভূমি নামে পরিচিত, তাহলে নন্দা দেবী, দেবদেবী কোথায় থাকবে? উত্তরাখণ্ডে। তাহলে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে। এরপর যদি আমরা এইরকম জায়গায় আসি তাহলে দেখতে পাবো কাকে? সিকিমকে। সিকিমে একটা রয়েছে, তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তার নাম কি? কাঞ্চনজঙ্ঘা। কোথায়? সিকিমে। আমরা জানি কাঞ্চনজঙ্ঘা কি আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ বা পিক, তাহলে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় হবে? সেই সিকিমেই অবস্থিত। বা খেয়াল রাখার জন্য আমরা বলতে পারি আমাদের যে অভিনেতা রয়েছে সেটা কি? কাঞ্চন মল্লিক, সে ঘুরতে গেছে কোথায়? সিকিমে, গ্যাংটকে। এরপরে আমরা যদি দেখি তাহলে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে একটা রয়েছে, তার নাম কি? দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ। দিহাং দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ। আর আমরা জানি কি ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে দিহাং দিবাং নামে পরিচিত। দিহাং দিবাং যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেটাও তাহলে কোথায় হবে? অরুণাচল প্রদেশ। এরপরে যদি আমরা এই রকম জায়গায় আছি তাহলে দেখতে পাবো কাকে? আসাম। আসামের এইরকম জায়গায় রয়েছে সাদিয়ার কাছে, তার নাম হচ্ছে ডিব্রু শিখাওয়া। ডিব্রু
ডিব্রু সাইখাওয়া, ডিব্রু সাইখাওয়া বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? আসামে। এরপরে আর একটা রয়েছে আসামে, তার নাম হচ্ছে কি মানাস। কি নাম? মানাস, মানস বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? আসামে। আসামে দুটো, একটা হচ্ছে ডিব্রু সৈখোয়া আর একটা হচ্ছে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। এই দুটোকে খেয়াল রাখবো কি করে, যে আসামের মানুষ কি করে গভীরভাবে কোনো কিছু শেখে, যেটাই শিখতে চায় তারা গভীরভাবে শেখে। কিরকম? আসাম বলতে আমরা জানি আসামে রয়েছে মানুষ বলতে মানুষ গভীরভাবে শেখে। কেন বললাম? ডিপ, ইংরেজিতে ডিপ মানে গভীর। যে কোনো সাবজেক্টে পড়ুক না কেন ওরা কি করবে? ডিপলি পড়বে। ডিব্রু শিখাওয়া, ডিপ ভাবে শেখে। তাহলে আমরা দেখলাম আসামে দুটো, একটা হচ্ছে ডিব্রু শিখাওয়া আর একটা হচ্ছে কি মানস বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে কোথায়? এইরকম জায়গায়। এটা হচ্ছে মেঘালয়। মেঘালয় একটা রয়েছে, তার নাম হচ্ছে কি নকরেক, নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কিভাবে খেয়াল রাখবো? আমরা জানি আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মেঘালয়। যে জায়গাটায়, তার নাম হচ্ছে কি মৌসিনরাম। তাহলে যেখানে বৃষ্টি বেশি হবে সেখানে মেঘ বেশি হবে, স্বাভাবিক। আর এই মেঘ এসে কি করছে? বারবার দরজায় নক করছে। যার কারণে আমরা কি বুঝলাম? যে মেঘালয়ে যে বায়োস্ফিয়ার রিজার্ভটা রয়েছে তার নাম হচ্ছে কি নকরেক। বারবার নক করছে মেঘ এসে, মেঘালয় মেঘ, আর নক করছে নকরেক। এরপরে যদি আসি আমাদের সুন্দরবন, আশা করি এখানে কোনো ট্রিক্সের দরকার নেই। এখানে যেটা রয়েছে তার নাম হচ্ছে কি সুন্দরবন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ আমি বলতে পারি যে আমাদের বাঙালিদের দেখতেও ভালো, মনও ভালো। তাহলে সুন্দরবন কোথায় রয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এটা বায়োস্ফিয়ার রিজার্ভে ঘোষণা করা হয় কত সালে? সেটা হচ্ছে 1989-এ। এরপর যদি আসি আমরা, সেটা হচ্ছে কি এইরকম জায়গায়, সেটা হচ্ছে কি উড়িষ্যা। উড়িষ্যায় একটা রয়েছে, তার নাম হচ্ছে শিমলিপাল। কি বললাম? তার নাম হচ্ছে শিমলিপাল, শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ। এই শিমলিপাল কিভাবে খেয়াল রাখবো আমরা? আমরা জানি আগেকার দিনে কি ছিল? পালতোলা নৌকা বা পালতোলা জাহাজ ছিল। সেখানে কি করতো? পাল উড়তো। সেখান থেকে আমরা নিচ্ছি কি পাল উড়ছে। পাল বলতে শিমলিপাল, আর উড়ছে বলতে উড়িষ্যা। শিমলিপাল কোথায়? উড়িষ্যায়। এরপরে যদি আমরা দেখি এইরকম জায়গায়, এটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে একটাই রয়েছে, তার নাম হচ্ছে শেষাচালাম। এর নাম কি বললাম? শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ। শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ। শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে। কিভাবে খেয়াল রাখবো? একজন অন্ধ ব্যক্তি রয়েছে, স্বাভাবিক সে কি করবে? সবার শেষেই চলবে। শেষাচালাম, শেষে চলবে। তাহলে শেষাচালাম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? অন্ধ্রপ্রদেশে। এরপরে যদি আমরা আসি এইদিকে শ্রীলঙ্কা, এখানে তামিলনাড়ু, এইরকম জায়গায় রয়েছে কি একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, তার নাম হচ্ছে কি গালফ অফ মান্নার। গালফ অফ মান্নার কোথায়? সেটা হচ্ছে তামিলনাড়ুতে। এটা কিভাবে খেয়াল রাখবো? তাহলে দেখবো আমরা চেন্নাইয়ের এইরকম জায়গায় রয়েছে একটা বিচ, তার নাম হচ্ছে কি মেরিনা বিচ। তাহলে মেরিনা এখানে, তাহলে মান্নারও এখানেই হবে। তাহলে মান্নার মেরিনা, মেরিনা বিচ কোথায়? তামিলনাড়ুতে। তাই মান্নার যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এটা কোথায় হবে? এই তামিলনাড়ুতেই হবে। এরপর যদি আমরা দেখি একটু এই দিকে যাচ্ছি, এবার মেনল্যান্ড থেকে একটু আমরা কি আইল্যান্ডের দিকে যাচ্ছি। এখানে রয়েছে আমাদের আন্দামান, আর এই গ্রুপটার নাম হচ্ছে কি নিকোবর। আন্দামান নিকোবরের মধ্যে সবার সাউথে যেটা রয়েছে, একদম সবার দক্ষিণে এখানে রয়েছে কি গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, এর নাম কি গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? সেটা হচ্ছে আন্দামান নিকোবরে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে কোথায়? আবার আমরা মেনল্যান্ডে ফিরে এলাম। এইরকম জায়গায় একদিকে রয়েছে তামিলনাড়ু, একদিকে রয়েছে কি কেরালা। একদিকে তামিলনাড়ু, একদিকে রয়েছে কেরালা। এখানে রয়েছে কি আগস্থামালাই।
কি এর নাম? আগস্তা মালাই। বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? সেটা হচ্ছে কেরালা আর তামিলনাড়ুর বর্ডারে। এরপরে এরকম ট্রাই জাংশনে রয়েছে একটা, সেটা কেরালা, তামিলনাড়ু আর কর্ণাটক। এই ট্রাই জাংশনে একটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। কোনটা? নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? এটা কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ুর যে ট্রাই জাংশন রয়েছে সেই ট্রাই জাংশন। এরপরে যদি আমরা এরকম করে এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাবো গুজরাট। গুজরাটের এইরকম জায়গায় রয়েছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এর নাম কি? এর নাম হচ্ছে গ্রেট রান অফ কচ্ছ। কোথায় এটা? গ্রেট রান অফ কচ্ছ, গুজরাটে। আমরা জানি গুজরাটিরা কি ব্যবসায় অনেকটা আমাদের থেকে অ্যাডভান্স বা আগিয়ে। যে বিজনেসম্যান হবে স্বাভাবিক সে কি করবে? অনেক রান করবে, দৌড়াদৌড়ি করবে। স্পেলিং যদি একটু আলাদা আছে কিন্তু আমরা খেয়াল রাখার জন্য কি বলছি? রান অফ কচ্ছ কোথায়? গুজরাটে। ব্যবসায়ীরা বেশি দৌড়াদৌড়ি করে, তাহলে আমরা দেখবো রান অফ কচ্ছ কোথায়? সেটা হচ্ছে গুজরাট। কারণ গুজরাটিরাই আমাদের ইন্ডিয়ার মধ্যে ব্যবসায় কি অনেকটা আগিয়ে। এরপরে যদি আমরা দেখি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে টোটাল 3টে রয়েছে। এরকম জায়গায় একটা রয়েছে, এর নাম যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এর নাম কি? পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপর যদি আমরা আরেকটু এইদিকে আসি তাহলে এখানে দেখতে পাবো মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের বর্ডারে একটা রয়েছে। এর নাম কি? এর নাম হচ্ছে আচানকমার। কি বললাম? আচানক মার অমরকন্টক। অমরকন্টক। আচানকমার অমরকন্টক। আচানকমার অমরকন্টক কোথায়? মধ্যপ্রদেশে। এরপর যদি আমরা এইরকম জায়গায় দেখি মধ্যপ্রদেশের, তাহলে একটা দেখতে পাবো। এর নাম কি? এর নাম হচ্ছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে আমরা মধ্যপ্রদেশে 3টে দেখতে পেলাম। উপরে পান্না, তারপরে দেখলাম আচানকমার অমরকন্টক। মধ্যপ্রদেশে এইরকম জায়গায় সেটা হচ্ছে কি? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে আমরা মধ্যপ্রদেশে 3টে দেখতে পেলাম। একটা হচ্ছে পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, একটা হচ্ছে আচানকমার অমরকন্টক, আর একটা হচ্ছে কি? পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মধ্যে আচানকমার অমরকন্টক যেটা, সেটা অধিকাংশটা মধ্যপ্রদেশে আর কিছুটা রয়েছে ছত্তিশগড়ে। আমরা এখানে তাই মধ্যপ্রদেশ হিসেবেই পড়লাম। কিভাবে খেয়াল রাখবো? মনে করো 3 বন্ধু আছে, সে কি করছে? 3 বন্ধু ভারতের মাঝখানে বসে আছে। আচানক বা হঠাৎ, আচানক কথাটার মানে কি? হঠাৎ। আচানক কি করলো? তারা মারামারি শুরু করলো। আচানক মারামারি শুরু করলো, মারামারি করে সে পানি পান করে বাড়ি চলে গেল। 3 বন্ধু মানে মধ্যপ্রদেশে 3টে রয়েছে, মাঝখানে বসে আছে মধ্যপ্রদেশে। আর হঠাৎ বা আচানক, আচানক থেকে আচানক, আচানকমার অমরকন্টক। এরপরে যদি আমরা দেখি মারামারি, মারাটা এখানে ছিল আচানক মার, আর মারিটা হচ্ছে কি এখানে, সেটা হচ্ছে কি? পাঁচ মারি। আর পানি পান করে বাড়ি গেল, পানি পান করা থেকে পান্না। তাহলে এখানে আমরা মধ্যপ্রদেশে 3 বন্ধুর বসে কি করছে? হঠাৎ করে মারামারি শুরু করলো। এই ট্রিকের মাধ্যমে এই 3টিকে খেয়াল রাখবো। এবার কেউ যদি বলে আমার এগুলো ট্রিক কোনো দরকার নেই, তার জন্য সহজ কাজ হচ্ছে তুমি ম্যাপটা ভালো করে একবার দেখে নাও, এখান থেকে শুরু করো, ক্লকওয়াইজ এইরকম ঘোরো, তাহলে তোমার কি হয়ে যাবে? সবকিছু মুখস্থ হয়ে যাবে। ফার্স্ট আমরা আরেকবার দেখছি কি কি পড়লাম এতক্ষণ থেকে। হিমাচল প্রদেশ থেকে শুরু করছি। হিমাচল প্রদেশে একটাই, সেটা হচ্ছে কি? কোল্ড ডিজার্ট। এরপর আমরা এলাম উত্তরাখণ্ডে নন্দা দেবী, সিকিমে কাঞ্চনজঙ্ঘা, অরুণাচল প্রদেশে দেহাং দেবাং, আসামে 2টো, একটা হচ্ছে ডিব্রু সৈখোয়া আর একটা হচ্ছে মানাস। এরপরে আমরা এলাম মেঘালয়ে একটা, সেটা হচ্ছে নকরে। এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা, সেটা হচ্ছে সুন্দরবন। এরপরে আমরা উড়িষ্যায় দেখতে পেলাম একটা, তার নাম হচ্ছে কি? শিমলিপাল। এরপরে অন্ধ্রপ্রদেশে এলাম, অন্ধ্রপ্রদেশে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, তার নাম হচ্ছে কি? শেষাচালাম। এরপরে আমরা দেখলাম তামিলনাড়ুর এই সাইডে, সেটা হচ্ছে গালফ অফ মান্নার। তারপর আমরা একটু এইদিকে চলে গেলাম আমাদের আইল্যান্ডে, সেখানে হচ্ছে গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে আমরা এইদিকে এলাম কেরালা তামিলনাড়ু বর্ডারে, সেটা হচ্ছে কি? আগস্তা মালাই। এরপরে ট্রাই জাংশন একটা রয়েছে, সেটা হচ্ছে কোনটা? নীলগিরি। এরপরে আমরা একটু উপরে গেলাম গুজরাট, গুজরাটে একটা দেখতে পেলাম, সেটা হচ্ছে কি? গ্রেট রান অফ কচ্ছ।
এরপরে আমরা মধ্যপ্রদেশে তিনটে দেখতে পেলাম, একটা হচ্ছে পান্না, একটা হচ্ছে আচানক মার অমরকন্টক, আর একটা হচ্ছে কি পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই হচ্ছে আমাদের টোটাল 18টা। এরপরে আমরা যদি দেখি কিছু আমাদের এখান থেকে কোশ্চেন আসে কিরকম, যদি ফার্স্ট জিজ্ঞেস করে যে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ওল্ডেস্ট কোনটা, তাহলে আমাদের আনসার হবে কোনটা, সেটা হচ্ছে নীলগিরি, ওল্ডেস্ট নীলগিরি। এরপরে যদি তোমাকে জিজ্ঞেস করে সালটা কত, 1986-এ। এরপর যদি জিজ্ঞেস করে ওল্ডেস্ট তার অপোজিট নিউয়েস্ট, তাহলে আমাদের আনসার হবে কোনটা, সেটা হচ্ছে এই যে পান্না, এটা কত 2020 সালে, 2020 সালে হয়েছে, সেটা কোনটা পান্না, এটা হচ্ছে আমাদের নিউয়েস্ট। এরপরে যদি আমাদের জিজ্ঞেস করে যে এরিয়া হিসেবে সবচেয়ে বড় লার্জেস্ট, তাহলে আমাদের লার্জেস্ট বললে কোনটা আনসার হবে, সেটা হচ্ছে গুজরাট, কোনটা গ্রেট রান অফ কচ্ছ, লার্জেস্ট গুজরাতে। এরপর যদি তার অপোজিট স্মলেস্ট, তাহলে আমাদের আনসার হবে কোনটা, ডিব্রু শিখাওয়া, ডিব্রু শিখাওয়া এটাই হচ্ছে কি স্মলেস্ট। চারটে, ওল্ডেস্ট, নিউয়েস্ট, লার্জেস্ট আর স্মলেস্ট, এই হচ্ছে চারটে। এরপরে কিছু কিছু প্রাণী রয়েছে যেগুলো এক একটা বায়োস্ফিয়ারে বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখান থেকে বারবার কি করা হয়, কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। তার মধ্যে ফার্স্ট এখানে যদি আমরা দেখি, সেটা আমরা দেখতে পাবো এখানে কি তুষার লেপার্ড। এরপরে নন্দা দেবীতে কি এক ধরনের হরিণ দেখা যায়, যার নাম কি কস্তুরী হরিণ। সিকিমে রেড পান্ডা, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, আর এইদিকে দিহাং দিবাঙে এক ধরনের কাঠবিড়ালি, তাদের আমরা কি নামে চিনি, উড়ান্ত কাঠবিড়ালি। এরপরে নীলগিরিতে এক ধরনের বানর দেখা যায়, যেগুলো কি সিংহের মতো, সামনটা সিংহের মতো। সিংহ বানর কোথায় দেখা যায়, সেটা হচ্ছে নীলগিরি। মোটামুটি এই কয়েকটাই। তাহলে একবার যদি আমরা রিভিশন দেই যে সেগুলো কোথা থেকে পড়লাম আমরা, তাহলে দেখতে পাবো ফার্স্ট আমরা যদি উপর থেকে শুরু করি, তাহলে দেখতে পাবো কি ফার্স্ট আমরা শুরু করেছিলাম কোল্ড ডেজার্ট দিয়ে, তারপরে নন্দা দেবী, তারপর কাঞ্চনজঙ্ঘা, তারপরে দিহাং দিবাং, তারপরে ডিব্রু শিখাওয়া, তারপরে মানস, তারপরে নকরেক, তারপরে সুন্দরবন, তারপরে শিমলিপাল, তারপরে শেষাচালাম, তারপরে এইদিকে গালফ অফ মান্নার, তারপর এখানে দেখলাম আমরা গ্রেট নিকোবর, তারপরে এইদিকে এলাম আমরা আগস্তামালাই, তারপরে হচ্ছে ট্রাই জাংশনে নীলগিরি, এরপরে আমরা গুজরাটে গেলাম রান অফ কচ্ছ, এরপরে আমরা দেখলাম মধ্যপ্রদেশে তিনটে, সেটা কোনটা কোনটা, একটা হচ্ছে পান্না, একটা হচ্ছে আচানক মার অমরকন্টক, আর একটা হচ্ছে পাঁচমারি। এই হচ্ছে আমাদের টোটাল 18টা। দুবার তিনবার যদি তুমি এরকম করে ম্যাপ দেখে পড়ার চেষ্টা করো, তাহলে আশা করি সবগুলোই খেয়াল থাকবে। আজকে এই পর্যন্তই। ওকে, গুড বাই।